আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে যে অঙ্কটি দেখতে পাচ্ছি, নিচের কোন ভগ্নাংশটি 2/3 হতে বড়? অর্থাৎ এখানে 4টি ভগ্নাংশ দেয়া আছে, আমাদের খুঁজে বের করতে হবে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। অর্থাৎ এখানে আছে 3 ভাগের 2 ভাগ। এটাকে যদি আমরা একটু পার্সেন্টে রূপান্তর করি তাহলে আমরা পাবো হচ্ছে 66.67%। এইরকম একটা সংখ্যা আমরা পাবো। অর্থাৎ আমাদের এই যে 4টা যে ভগ্নাংশ দেয়া আছে, দেখতে হবে যে এর থেকে বড় কে আছে। সো আমরা যদি প্রথম ভগ্নাংশটি দেখি, আমরা দেখতে পাচ্ছি 33/50। ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে না 2/3 থেকে বড় নাকি ছোট। তো এটাকে যদি আমরা একটু পার্সেন্টে রূপান্তর করে দিই তাহলে 33/50 একসাথে হবে 66, তাহলে 66%। কিন্তু আমাদের যে ভগ্নাংশটি দেওয়া আছে এটা 66% থেকে বড়, তাহলে 33/50 এটা কিন্তু আমাদের 2/3 থেকে ছোট হবে। পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি 8/11। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এই 2/3 সাথে তুলনা করতে পারি এইভাবে যে এখানে আমাদের লব হিসাবে আছে 8, এখানে আছে হচ্ছে লব হিসাবে 2, অর্থাৎ এইটা হচ্ছে এখানে 4 গুণ। এটা সমান করতে চাই তাহলে হরও আমাদের 4 গুণ হতে হবে, তাহলে হর হওয়া উচিত ছিল 3 4 12। ঠিক আছে, তাহলে আমাদের এইটা আমাদের 2/3 সাথে যদি 8/11 তুলনা করি তাহলে আমরা যদি 2/3 এর মতো করি তাহলে হবে 8/12। ঠিক আছে, তাহলে 12 ভাগের 8 ভাগ আর এখানে আছে 11 ভাগের 8 ভাগ, তাহলে নিঃসন্দেহে 11 ভাগের 8 ভাগ 12 ভাগের 8 ভাগের থেকে বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে 8/11 এইটা 2/3 থেকে বড়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 8/11। আমরা অন্য অপশনগুলো না দেখলেও চলবে, তাও যদি দেখতে চাই এখানে দেখতে পাচ্ছি 3/5, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে 60%। তাহলে এটা কিন্তু আমাদের 2/3 থেকে ছোট। আর এখানে আরেকটা ভগ্নাংশ আছে 13/27। 27-এর যে অর্ধেক অর্থাৎ 13.5, সেখান তার থেকেও 13 ছোট, তাহলে এটা অর্ধেকের থেকেও ছোট। আর এখানে আমাদের ছিল 3 ভাগের 2 ভাগ, সুতরাং এই ভগ্নাংশটাও কিন্তু 2/3 থেকে ছোট। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 8/11। এখন এইভাবে প্রত্যেকটা আলাদাভাবে খুঁজে খুঁজে নির্ণয় করার থেকে আমরা আরো একটি সহজ পদ্ধতিতে কিন্তু চাইলেই এই কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে আমাদের যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশটা আমরা লিখব এবং এর সাথে আমাদের যেই ভগ্নাংশের সাথে তুলনা করতে হবে সেটা আমরা পাশে লিখব। তাহলে 33/50 এর পাশে যদি আমরা 2/3 লিখি, তারপর আমাদের যেটা করতে হবে আমাদের এইভাবে আড়াআড়ি গুণ করে দিতে হবে। তাহলে 33 গুণ 3 মানে হচ্ছে 99, আর এই দিকে গুণ করলে আমরা পাবো 50 দুগুণে 100। তাহলে 100 আমাদের দেখতে হবে যে ডান পাশেরটা হচ্ছে গিয়া আমাদের বড়, তাহলে ডান পাশেরটা যেহেতু বড় আমাদের হবে 2/3 ভগ্নাংশটা আমরা এখানে বড় পাবো, অর্থাৎ 33/50 থেকে 2/3 হচ্ছে এখানে বড়। তাহলে এটা আমাদের হবে না, কারণ আমাদের দেখতে হবে যে কোন ভগ্নাংশটা 2/3 থেকে বড়। তারপর যদি আমরা 8/11 এইটাকে দেখতে চাই, এর সাথে আমরা একইভাবে লিখবো। তাহলে 3 8 24, এখানে আমরা দেখতে পাবো 11 দুগুণে 22। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 24 কিন্তু বড়, তার মানে আমাদের বাম পাশের ভগ্নাংশটা অর্থাৎ 8/11 বড়। আমরা সেটা কিন্তু উত্তর অন্যভাবে বের করেছিলাম। আমরা যদি একইভাবে অন্যগুলো দেখি তাহলে এখানে আছে 3/5, এর সাথে যদি আমরা 2 3 লিখি তাহলে 3 3 এ 9, 5 দুগুণে 10। তাহলে ডান পাশেরটা বড় অর্থাৎ 2/3 বড়। তারপরে যেটা আছে 13/27, এরকে যদি আমরা দেখতে চাই এর সাথে 2/3 আমরা আবার লিখি তাহলে 3 13 39, 27 দুগুণে 54। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পাশেরটা বড় অর্থাৎ 2/3 বড় হচ্ছে। তাহলে আমাদের সঠিক উত্তর 8/11। আমরা পরীক্ষার সময় যেভাবে মনে থাকে খুঁজে বের করতে পারলেই হলো। এর পরবর্তীতে যে অঙ্কটা আছে, বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন খুঁজে বের করতে হবে। আমরা চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র জানি, C সমান P × 1 প্লাস R টু দি পাওয়ার n। তাহলে এখানে P হচ্ছে গিয়ে আমাদের যে মূলধন ছিল সেটা, তাহলে আমাদের মূলধন এখানে আছে হচ্ছে 400 টাকা এবং 1 প্লাস আর হচ্ছে গিয়া মুনাফার হার। আমরা দেখতে পাচ্ছি মুনাফার হার আছে 5%, অর্থাৎ 5/100 আমরা লিখতে পারি। আর এন হচ্ছে গিয়ে সময় আছে কত, আমাদের বলে দেওয়া হয়েছে 2 বছর সময় আছে। তাহলে আমরা যদি 2 বসাই, এরপর যদি আমরা ক্যালকুলেশন করতে চাই আমরা পাবো 400। এখানে আমরা যদি যোগ করি তাহলে আমরা প্রথমে লসাগু করতে পারি, তাহলে লসাগু হবে 100, এখানে হবে 100 + 5/2। তাহলে 400, এখানে 100
5 ভাগ 100 এরপরে স্কয়ার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 400, এখানে আমরা কি লিখতে পারি, আমরা স্কয়ার যেহেতু আছে আমরা সবগুলোকে ডবল ডবল লিখতে পারি, তাহলে 105 গুণন 105, এখানে লিখতে পারি 100 গুণন 100। এরপর যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি বা যে কোনো ভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে 100 দিয়ে 400 এ ভাগ করতে পারি, তাহলে হবে হচ্ছে 4। এই 4 দিয়ে এই 100 এ ভাগ করে দিতে পারি, তাহলে এখানে আমরা পাবো 25। এই 25 দিয়ে কিন্তু আমরা 105 এ ভাগ করতে পারি না, কিন্তু 5 দিয়ে সবগুলোর মধ্যে ভাগ যায়। 5 দিয়ে যদি আমরা 25 এ ভাগ করি তাহলে হবে 25, এই 105 এ ভাগ করি তাহলে হবে হচ্ছে 21। এরপর যদি এই 5 দিয়ে আবার এই 105 এ ভাগ করি, এখানে আমরা পাবো 21। তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা পাবো টোটাল, সেটা হচ্ছে 21 গুণন 21। এখন 21 গুণন 21 কত, এটা কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি 441। এখন এটা আমরা যদি দেখে হিসাব না করতে পারি, তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা 21 এখানে এই 21 দিয়ে গুণ না করে আমরা এখানে 20 দিয়ে গুণ করে দিই। আর একটা 21 মানে এখানে তো 21 আছে 21টা, তাই না, আমরা 20 দিয়ে গুণ করে দিলাম এবং একটা 21 আমরা হাতে রেখে দিলাম, এটা আলাদাভাবে যোগ করে দিব। তাহলে 21 গুণন 20, এই গুণন তো আমরা খুব সহজেই করে ফেলতে পারি, তাই না। তাহলে 21 দুগুণে 42, তাহলে 420 যোগ 21, তাহলে হলো কত, হচ্ছে 441। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে আমাদের বার্ষিক 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে 441 টাকা। তাহলে আমাদের উত্তর হবে খ নাম্বারটা। এখন কথা হচ্ছে, আমাদের পরীক্ষার সময় এই অঙ্ক, এত বড় একটা অঙ্ক আমরা কিভাবে করব, একটা খুবই চিন্তার ব্যাপার। সো আমরা যেটা করার চেষ্টা করব, যে অঙ্কটা দেখে বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে যে কথাটা বলা আছে যে 5% হার, অর্থাৎ 100 টাকায় মুনাফা বাড়বে হচ্ছে 5 টাকা, আচ্ছা 400 টাকা, তাহলে 400 টাকায় বাড়বে, 100 টাকা যদি 5 টাকা মুনাফা বাড়ে, 400 টাকায় মুনাফা বাড়বে কয় টাকা, 4 টাকা, তাই না। তাহলে 100 টাকায় যদি বাড়ে 5 টাকা, আমরা দেখলাম 400 টাকায় বাড়ে 20 টাকা। তারপর কথা হচ্ছে 2 বছর, তাই না, 2 বছরে, তাহলে আমরা 1 বছরে বাড়বে 20 টাকা, তাহলে 2 বছরে বাড়ার কথা 40 টাকা। এবং এমনটাই হইতো যদি এটা চক্রবৃদ্ধি মূলধন না হইতো। চক্রবৃদ্ধি মূলধন কি, চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 1 বছর পরে যে মুনাফাটা আমাদের তৈরি হয়েছে সেটা আমরা মূলধনের সাথে যোগ করে দেব, এবং ওই মূলধনের উপর আমাদের নতুন আবার মুনাফা আমরা পাবো। অর্থাৎ যে মুনাফার মাধ্যমে যে অংশটা আমাদের আসতেছে, লাভের অংশ, সেটার উপর আলাদাভাবে আমরা মুনাফা ধরবো। তাহলে আমরা 1 বছর 1 বছর করে এখানে যদি হিসাব করি, তাহলে এই ব্যাপারটা কিন্তু হয়ে যায়। যেমন আমরা বলতে পারি যে প্রথম ছিল 400 টাকা, এটা প্রথম 1 বছরে যদি হিসাব করি, আমাদের মুনাফার হার ছিল 5%, তাহলে 100 টাকায় 5 টাকা, আর 400 টাকায় তাহলে হবে 4 5 20, অর্থাৎ 20 টাকা। তাহলে 1 বছর পরে আমাদের যে মুনাফা দাঁড়াবে সেটা হচ্ছে 400, আর মুনাফা হচ্ছে 20, তাহলে আসল হবে আমাদের 420 টাকা। এরপর কি করতে হবে, যেহেতু চক্রবৃদ্ধি মূলধন, আমাদের এই 420টাই আমাদের এবার আসল ধরে নিতে হবে। আসল ধরে নিলে এর উপর আবার 5% হারে আমাদের সুদ বসাইতে হবে। তাহলে 5% হারে আর কয় বছরের সময় আছে, আমাদের টোটাল ছিল 2 বছর, তো 1 বছরটা তো আমরা হিসাব করেই ফেলেছি, আমাদের আর 1 বছর আছে। 1 বছরে আবার 400 টাকায় কয় টাকা পাবো আমরা, 400 টাকায় পাবো 20 টাকা, কিন্তু এখানে তো আরো 20 টাকা ছিল। এই 20 টাকার 5% কত, 20 টাকার 5% হচ্ছে 1 টাকা। তাহলে আমাদের নতুন করে যে মুনাফা পাবো সেটা হচ্ছে 20 টাকার 1 টাকা 21 টাকা, তাহলে 420 আর হচ্ছে 21 টাকা আমরা নতুন করে পাইলাম। তাহলে এইটা এখন পুরাটাই হয়ে যাবে কি, চক্রবৃদ্ধি মূলধন হিসাবে পাবো আমরা, তাই না। তাহলে 420 আর 21 হচ্ছে 441 টাকা। তাহলে আমরা এইভাবে কিন্তু ভেবে চিন্তে হিসাব করে ফেলতে পারি। আমাদের যদি এত বড় একটা অঙ্ক ক্যালকুলেশন করতে না পারি প্রশ্নতে অথবা সময় স্বল্পতায়, তখন কিন্তু আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, তাহলে কিন্তু খুব সহজে আমরা বুঝে ফেলতে পারবো যে এর উত্তর হবে 441 টাকা। এর পরবর্তী অঙ্ক যদি আমরা দেখতে চাই, 100 হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300, অর্থাৎ আমাদের দুইটা পূর্ণ সংখ্যা আছে যা যোগ করলে আমরা 300 পাবো। শর্ত হচ্ছে এই সংখ্যা দুইটা হবে 100 থেকে বড়, তাহলে 100 থেকে ছোট কোনো সংখ্যা আমরা নিতে পারবো না। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত আমাদের বের করতে পারছি, যেই সংখ্যা দুটি যোগ করে আমরা 300 বানাবো, ওই সংখ্যা দুটির অনুপাত আমাদের কত হবে। তাহলে 300 আমরা বিভিন্ন ভাবে তো বলতে পারি। আমরা 300 বলতে পারি না 1 যোগ 299, তাহলে তো 300 হয়, কিন্তু আমাদের কিন্তু শর্ত দিয়ে দিছে যে 100 থেকে বড় হইতে হবে সংখ্যা। তাহলে 1 তো আর 100 থেকে বড় না, তাহলে এমন আমাদের কোনো সংখ্যা নেওয়া যাবে না যেটা 100 থেকে ছোট। তাহলে 100 থেকে বড় এমন সংখ্যা যদি আমরা নিতে চাই, তাহলে আমরা বলতে পারি সর্বনিম্ন যে ছোট সংখ্যাটা পাবো সেটাও কিন্তু 101। তাহলে আমরা বলতে পারি 101 যোগ 199, এইটা 300 হয়। এইভাবে আমরা কিন্তু অনেকগুলো পাবো। 102 যোগ 198, এটাও 300 হয়। 103 যোগ 197, এইটাও 300 হয়। এইভাবে কিন্তু আমরা পেতেই থাকবো, এখানে এক এক করে বাড়বে আর এখানে এক এক করে কমবে। তাহলে এইভাবে আমরা সর্বশেষ কত পাবো, এখানে পাবো 150,
এখানেও পাবো 150, এই পর্যন্ত কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এতগুলো সংখ্যা যে আমরা পাচ্ছি, আমরা এখন বুঝবো কিভাবে যে কোন, মানে সবগুলোই তো সঠিক, সবগুলো যোগ করলেই তো আমাদের 300 হয়, কিন্তু আমাদের উত্তর কোনটা, কোন সংখ্যা দুটি সত্য সেটা আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে, এই অনুপাত দেখে। আমরা দেখবো যে এই অনুপাত দিয়ে কোনটা মিলাইতে পারি। তো এতগুলো সংখ্যা তো আর আমাদের চেক করে দেখা সম্ভব না যে কোনটার অনুপাতের সাথে মিলে যায়। এজন্য আমাদের সংক্ষেপে যেটা করতে হবে যে আমরা যে অনুপাত সংখ্যাগুলো আছে এদেরকে আমরা যোগ করে দেব। তাহলে 1 আর 9 যদি যোগ করি 10, তাহলে এই পুরো অংশটা 10, এখন 10 দিয়ে যদি আমরা 300 ভাগ করে দেই, তাহলে প্রত্যেকটা ভাগে অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টে পরে কত করে, 30 করে, তাই না? তাহলে এখানে সংখ্যা দুটি কত হবে, এখানে সংখ্যা দুটি হবে হচ্ছে গিয়া 30, আর এখানে হবে 3 নং 27 অর্থাৎ 270। তাহলে এখানে দুইটা সংখ্যা কিন্তু 30 এবং 270। এখন কথা হচ্ছে আমাদের 30 তো নেওয়া যাবে না, কারণ 30 100 থেকে ছোট, সুতরাং 1 নং কিন্তু আমাদের উত্তর হবে না। আমরা যদি 2 নং দেখার চেষ্টা করি, 2 নং আছে কি 2:5, তাহলে এইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে 5 আর 2 তো 5 আর 2 হচ্ছে 7। এখন 7 দিয়ে যদি আবার মানে আমাদের 300 যে সংখ্যাটা আছে একে যদি আমরা 7টা সেগমেন্টে ভাগ করি, অর্থাৎ 7 দিয়ে 300 ভাগ করে দেই, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 7 28, তাই না? তাহলে এখানে কিন্তু কত আসে, এখানে আসতেছে হচ্ছে গিয়ে 20। এবার যদি আমরা 7 দিয়ে আবার 20 ভাগ করার চেষ্টা করি তাহলে হচ্ছে গিয়া 7 দুগুণে 14, তাহলে 6। এরপর যদি আমরা হিসাব করি আমাদের কিন্তু দশমিক সংখ্যা চলে আসবে, কিন্তু আমাদের তো বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা নিতে হবে, আমাদের তো দশমিক সংখ্যা নেওয়া যাবে না। তাহলে কিন্তু আমরা বলবো যে এইটাও সঠিক না, কারণ এখানে কি পেলাম, এখানে আমাদের পূর্ণ সংখ্যা পাচ্ছি না। এরপর যদি আমরা 2:3 দেখার চেষ্টা করি, এটাকে আমরা যোগ করলে কত পাবো, এখানে যোগ করলে পাবো 2 আর 3 5। এবার যদি আমরা 300-5 দিয়ে ভাগ করে দিই, 300-5 দিয়ে ভাগ করলে কত হবে, 300-5 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে গিয়া 60, তাই না? তাহলে যদি 60 পাই, তাহলে এখন যদি আমরা দেখি একটা সংখ্যা হবে 60 দুগুণে 120 এবং আরেকটা সংখ্যা হবে 3 60 180। এখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে দুইটা সংখ্যাই 100 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে এইটাই হচ্ছে গিয়ে আমাদের সঠিক উত্তর। আমরা যদি পরের মানে পরেরটা না দেখলেও হবে, তাও যদি আমরা দেখতে চাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 5 যোগ করলে হবে 8। 8 দিয়ে যদি আমরা 300 ভাগ করি, তাহলে 8 দিয়ে তো 300 ভাগ করা যায় না, তাই না? 8 দিয়ে 300 ভাগ করলে আমরা এখানে দশমিক সংখ্যা পেয়ে যাব। তাহলে আমাদের দশমিক পূর্ণ সংখ্যা যেহেতু দরকার, দশমিক সংখ্যা নেওয়া যাবে না, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হলো না। তাহলে আমাদের উত্তর হবে কত, আমাদের উত্তর হবে 2:3। আমরা যদি এর পরবর্তী অঙ্ক দেখার চেষ্টা করি, আমাদের পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে যে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে x² - 7x + 12 বলা হয়েছে। এটা হচ্ছে 0 থেকে ছোট অথবা 0 সমান, এর সমাধান সেট বের করতে হবে, অর্থাৎ এর x এর মান এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা কি করতে পারি, আমরা এটা কিন্তু মিডল টার্ম করে দিতে পারি, তাই না? তো যদি মিডল টার্ম করি তাহলে আমরা পাবো x², এখানে পাবো কত, এখানে পাবো আমরা 3x - 4x + 12, এটা 0 সমান অথবা ছোট। এবার যদি আমরা x কমন নেই তাহলে হবে x - 3, এখানে যদি -4 কমন নেই তাহলে আমরা পাবো x - 3। এরপর কি করব, এরপর আমাদের দুইটা থেকে x - 3 কমন নিয়ে নিলে আমাদের আছে x - 4 0। এখন কথা হচ্ছে যদি বলা হয়তো যে x - 3 x - 4 সমান হচ্ছে গিয়ে 0, মানে এখানে যদি এই চিহ্ন ছোট চিহ্ন না থেকে আমাদের বলা হয়তো যে সমান চিহ্ন আছে, তখন কিন্তু আমরা বলে দিতাম যে হয় x - 3 সমান 0 অথবা x - 4 সমান 0। তো যে কোনো একটা তো 0 হইতেই হবে, কারণ আমাদের এখানে 0 বানাইতে হবে। কিন্তু এখানে কিন্তু সমান চিহ্নের সাথে সাথে মানে ছোট চিহ্নটা দেয়া আছে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা x - 3 সমান 0 অথবা x - 4 সমান 0 এই কথা আমরা বলতে পারবো না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখি। যেহেতু 0 থেকে ছোট মানে কি মাইনাস আসবে, এখানে যদি দুইটা সংখ্যা আমাদের প্লাস হয়, ধরে নিলাম x + 3 - 3 এর মানও প্লাস, এটার মানও প্লাস, তাহলে প্লাস প্লাসে গুণ করলে কিন্তু আমাদের প্লাস আসবে। প্লাস আসবে মানে কি 0 থেকে বড় আসবে, তাহলে দুইটা প্লাস হতে পারে না কখনোই। আবার কি হতে পারে, আমরা যদি দুইটাকেই মাইনাস অর্থাৎ 0 থেকে ছোট ধরে নিই, ধরলাম এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে তখনও কিন্তু প্লাস হয়ে যাবে, তখনও কিন্তু 0 থেকে বড় হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার 0 থেকে ছোট। তাহলে আমরা কি করব, একটাকে প্লাস ধরে নিব আর একটাকে মাইনাস ধরে নিব, একমাত্র তখনই সম্ভব যে 0 থেকে ছোট হবে। তাহলে আমরা ধরে নিলাম যে x - 3 যে আছে এটাকে ধরে নিলাম যে এ হচ্ছে গিয়ে 0 থেকে ছোট, তাহলে x - 4 যেটা আছে এটাকে আমাদের বলতে হবে 0 থেকে বড়। ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। অথবা আরেকটা ভাবে আমরা চিন্তা করতে পারি, আরেকটা ভাবে কি চিন্তা করতে পারি যে x - 3 এইটাকে আমরা ধরে নিব হচ্ছে 0 থেকে বড়, x - 4 এইটাকে আমরা ধরে নিব 0 থেকে ছোট। তাহলে যে কোনোটাই কিন্তু আমাদের সঠিক। এবার যদি আমরা x এর মান বের করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা কি পাবো, এখানে আমরা পাবো হচ্ছে x 3 থেকে ছোট অথবা সমান। এখানে আমরা কি পাবো, এখানে পাবো x 4 থেকে ছোট অথবা সমান। এই নিচেরটাও যদি অনুরূপভাবে ক্যালকুলেশন করি, আমাদের x এখানে কি পাবো, এখানে পাবো x হচ্ছে 3 থেকে ছোট অথবা
সরি 3 থেকে বড় অথবা সমান, এখানে পাবো হচ্ছে x 4 থেকে ছোট অথবা সমান, এইগুলো কিন্তু আমরা পাবো। এখন এখানে দেখা আসলে কিছুই বোঝা যাচ্ছে না কি হবে উত্তরটা, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সংখ্যা রেখা চিন্তা করতে হবে। আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, তাহলে সংখ্যা রেখা আমরা কি পাবো, আমরা ধরে নিলাম হচ্ছে 0, এদিকে আছে 1 2 3 4 5 এরকম আমরা পাবো, এদিকে -1 -2, মাইনাসগুলো আমাদের লাগবে না, সো আর দরকার নাই। এখন আমরা এই যে মানগুলো আমরা পাইছি এগুলো একটু সংখ্যা রেখায় উপস্থাপন করি। হ্যাঁ, তাহলে x এর প্রথমটা বলা হয়েছে যে x হচ্ছে গিয়ে 3 সমান, তার মানে 3 এবং ছোট, তার মানে যেই মানগুলো পাবো এগুলো হচ্ছে গিয়ে 3 এর সমান অথবা ছোট, তার মানে আমরা পিছন দিকে চলে আসবে, তাই না? 2 নম্বরে যেটা পাইছি যে বলা হচ্ছে যে x এর যে মানগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে 4 এর সমান এবং 4 থেকে বড়, তাই না? এটা 4 থেকে বড় বলা হয়েছে, তার মানে এগুলো চলে যাবে এই দিকে। তাহলে এই দুইটার থেকে কিন্তু আমরা কোনো কমন মান পাচ্ছি না, তাই না? তাহলে এগুলো আসলে আমরা বলতে পারি, দেখেই বুঝে যাই যে এটা আসলে গ্রহণযোগ্য তেমন কিছু না। এরপর যদি এই অংশটা দেখতে পাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর মান হবে 3 এর সমান এবং 3 থেকে বড়, তার মানে এটা হচ্ছে এই দিকে পাবো আমরা, তাই না? 3 এর সমান এবং 3 থেকে বড়র দিকে যাচ্ছি। এর পরেরটা আছে কি, যে x এর মান হচ্ছে গিয়ে 4 এর সমান এবং 4 থেকে ছোট, তাহলে এই 4 এর সমান এবং 4 থেকে ছোট মানগুলো আমরা পাবো। তাই এই জায়গায় আমরা যে জিনিসটা পাচ্ছি যে এই অংশটা হচ্ছে গিয়ে কমন পাচ্ছি আমাদের, তাই না? তাহলে এই কমন অংশটাই কিন্তু তাহলে হবে আমাদের উত্তর। তাহলে আমরা যদি এর উত্তর বলার চেষ্টা করি তাহলে কি হবে, যে 3 এবং 4 এর মাঝখানে আমরা উত্তরটা পাবো। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই অপশন যদি আমরা দেখি, তাহলে অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 3 4 দুই জায়গায় আছে, খতে আছে এবং গতেও আছে। কিন্তু ঘটনা হচ্ছে খতে হচ্ছে গিয়া আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে গিয়ে আটকানো আছে, গত হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো আছে। এর মানে কি, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা বুঝে নেই যে যদি এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই 3 4 এ, তাহলে বুঝতে হবে যে আমাদের 3 এবং 4 আসলে আমাদের উত্তর না, 3 এবং 4 এর মাঝখানে অন্য যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের উত্তর। আর যদি আমরা থার্ড ব্র্যাকেট দেই তাহলে আমরা বুঝে নেব যে 3 ও আমাদের উত্তর, 4 ও আমাদের উত্তর এবং এর মাঝখানে যেগুলো আছে সেগুলো তো আছে। তার মানে থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় যে আমাদের এই সংখ্যা সহ, আর ফার্স্ট ব্র্যাকেট থাকলে বুঝতে হবে আমরা যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা ছাড়া এবং এর মাঝখানের গুলো। ঠিক আছে, এখন আমরা কিভাবে বুঝবো যে 3 4 কি উত্তরের মধ্যে আসবে নাকি আসবে না, 3 সহ ধরবো নাকি 3 ছাড়া ধরবো, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই চিহ্নগুলো খেয়াল করতে হবে। এখানে কিন্তু আছে 4 এর সমান অথবা ছোট, 3 এর সমান অথবা বড়, তাই না? এইরকম আছে, তার মানে সমান কিন্তু আমাদের ধরতে হবে। তাহলে 3 4 আমাদের উত্তরের মধ্যে আসবে, তাই না? তাহলে আমাদের উত্তর হবে কোনটা, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে গ নাম্বারটা। আমরা যদি এর পরবর্তী অঙ্ক দেখার চেষ্টা করি, 5 নাম্বার আছে x² + y² + z² সমান 2, xy + yz + zx সমান 1 হলে x + 2y হোল স্কয়ার + y + 2z হোল স্কয়ার + z + 2x হোল স্কয়ারের মান কত? দেখে মনে হচ্ছে আল্লাহ কত বড় একটা অঙ্ক, দেখে ঘাবড়ে যাওয়ার কথা। বাট এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, এটা কিন্তু খুবই সহজ একটা অঙ্ক। কি করব, আমরা প্রথমে এই যে রাশিগুলো আছে এই সূত্র বসাই দেব, সবগুলোর উপর বর্গ দেয়া আছে, সো বর্গের সূত্র আমরা বসাই দিব। সো আমরা কি পাবো, আমরা এখানে পাবো x² + 2xy + 2y হোল স্কয়ার, অর্থাৎ আমরা a + b হোল স্কয়ার সূত্রটা বসাই দিয়েছি, a² + 2ab + b²। একইভাবে আমরা যদি সবগুলো বসাই দিই তাহলে এখানে পাবো y² + 2y 2z + 2z²। আমরা যদি পরেরটাও এইভাবে বসাই দিই তাহলে z² + 2z 2x + 2x², এরকম কিন্তু আমরা পাবো। এবার আমরা এই মান বসাই দিই, x² + 2 দুগুণে 4xy + 4y² + y² + 2 দুগুণে 4yz + 2 এর উপর স্কয়ার করলে 4z² + z², 2 দুগুণে 4zx + 4x²। এবার স্কয়ারের গুলো আমরা এক জায়গায় করি, বাকিগুলো অন্য জায়গায় করি। তাহলে দেখতে পাচ্ছি যে x² আছে এখানে একটা, আর এখানে আছে 4x², তাহলে 5x²। তারপর আমরা এখানে একটা পাচ্ছি 4y² আর y², তাহলে 5y²। একইভাবে z² আছে 4z² প্লাস আরেকটা z², তাহলে 5z²। এইভাবে যদি xy গুলো দেখি তাহলে এখানে আছে 4xy, এখানে আছে 4yz, এখানে আছে 4zx, তাই না? আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা এখানে কিন্তু 5 কমন নিয়ে নিতে পারি, তাহলে আমরা পাবো x² + y² + z²। এখানে আমরা 4 কমন নিলে পাবো xy + yz + zx। এবার আমরা মান বসাই দিই, তাহলে এখানে আছে 5,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান কিন্তু দেওয়া ছিল 2, তাহলে 2 বসিয়ে দিলাম। এখানে 4, এইটার মান কিন্তু দেওয়া আছে কত 1, তাহলে 5 দুগুণে 10 যোগ 4 একে 4, তাহলে 10 আর 4 কত 14, তাহলে উত্তর হবে 14। কোথায় আছে? সো এটা দেখে অত্যন্ত কঠিন মনে হলো, অঙ্কটা কিন্তু খুব সহজ, তাই না? পরবর্তী অঙ্কটা দেখার চেষ্টা করি। আমাদের দুইটা সমীকরণ দেয়া আছে, 3x - y = 3, 5x + y = 21 হলে x এবং y এর মান কত? এটা সমীকরণ দেয়া আছে, আমরা যত সহজে ক্যালকুলেশন করে মানগুলো বের করতে পারি। সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে -y, এখানে আছে +y, সুতরাং আমরা যদি সমীকরণ দুটি যোগ করে দেই তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে যাবে মান, তাই না? যোগ করে দেই, 3x - y = 3, এখানে আছে কি 5x + y = 21, তাহলে যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা পাবো যে এখানে 3x এবং 5x মানে হচ্ছে 8x, এখানে +y - y কাটা, এখানে 3 আর 21 আর 24, তাহলে x সমান আমরা কত পাবো? 8, এখানে আছে গুণ অবস্থায়, এখানে হবে ভাগ অবস্থায়, তাহলে 24/8 মানে হচ্ছে 3 8 24, 3, তাহলে x এর মান আমরা কত পাইছি? x এর মান হচ্ছে গিয়ে 3। এরপর আমরা কি করব? y এর মান বের করব। y এর মান বের করার জন্য x এর মান যে কোনো একটা সমীকরণ আমরা বসাই দিই। আমরা যদি 1 নং সমীকরণ অর্থাৎ 3x - y এই সমীকরণে বসাই দিই তাহলে আমরা এখানে পাবো 3x এর মান 3 - y সমান, এই মান দেওয়া আছে 3 সমীকরণ সমান। এবার তাহলে 3 3 9 - y = 3, তাহলে 9 থেকে কত কমলে 3 হয়? 6 কমলে, তার মানে y সমান হবে 6। তাহলে আমাদের x এর মান 3 এবং y এর মান হচ্ছে 6, তাহলে এটা কোথায় আছে? এটা আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আছে, তাহলে এর উত্তর হবে ঘ নাম্বার। আমরা যদি পরবর্তী অঙ্কটা দেখার চেষ্টা করি, দেওয়া আছে 1/2 * 2x - 3 + 1 = 5 হলে x এর মান কত? তো সমীকরণটা দেখে অত্যন্ত জটিল সমীকরণ মনে হতে পারে, আসলে কিন্তু খুবই সহজ। 1/2 * 2x - 3 + 1 = 5, এই 1 এখানে সব আছে গুণ অবস্থায়, 1 আছে একমাত্র যোগ অবস্থায়, সরে ভালো লাগতেছে না, তাই না? তাহলে আমরা অন্য পাশে নিয়ে যাই, তাহলে থাকলো কি 1/2 * 2x - 3, তাহলে এখানে আছে যোগ অবস্থায়, এখানে বিয়োগ, তাহলে পাশের থেকে 1 কম হবে 4, তাই না? এরপর এই যে হাফ আছে, হ্যাঁ, তাহলে হাফটা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হাফ ওই সাইডে হলে গুণ হয়ে যাবে, মানে এখানে হাফ এই সাইডে হয়ে যাবে 2, তাহলে আমরা পাবো 2x - 3, এখানে হবে 4 দুগুণে 8। এবার কিন্তু সমীকরণটা সহজ হয়ে গেছে, তাই না? আমরা সূচক সম্পর্কে যদি সামান্য ধারণা থাকে তাহলে আমরা বলে দিতে পারি 2x - 3, এখানে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। এখন আমাদের 2 সেট থেকে আমরা মানে ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কি পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের যে সূচক x - 3 সমান, এখানে সূচক হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি x - 3 = 3, তাই না? তাহলে x = 3 আর 3 6, তাহলে এর উত্তর কত হবে? এর উত্তর হবে হচ্ছে 6, অর্থাৎ ঘ নম্বরটা। আমরা আরো একটা বীজগণিত দেখতে পাচ্ছি, log √8 = 3 সমস্ত 1/3, তাহলে এটাকে যদি আমরা সমাধান করার চেষ্টা করি, আমি একটু লিখে নিই, খুবই ছোট অঙ্ক, খুবই ছোট অঙ্ক। তাহলে x এখানে আমাদের আছে 3 1/3, অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশতে আছে, তাই না? মিশ্র ভগ্নাংশ রেখে লাভ কি? শুধু শুধু ঝামেলা আমরা কেন রাখতে যাব? আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে ফেলি, তাহলে আমরা কি পাবো? 3 3 9 আর 1 10, তাহলে 10/3 আমরা এখানে পাবো। এখানে আমাদের আছে log √8x, তাই না? এবার আমরা log উঠাই দেব, log উঠাই দিলে আমরা কি পাবো? √8 এর 10/3 এখানে চলে আসবে, সমান আমরা x পাবো। এখন আমরা x এর মান বের করে ফেলতে পারবো কিভাবে? এইটার ক্যালকুলেশন করে, তাই না? এর ক্যালকুলেশন যদি আমরা করার চেষ্টা করি, আমরা √8 এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়া 8, আর রুট মানে কি হাফ, তাই না? তো এটাকে আমরা হাফ হিসেবে দিয়ে দিতে পারি, এবং এর পাওয়ার আছে কি? পাওয়ার আছে হচ্ছে গিয়া 10/3 এইরকম আছে, তাই না? ওই যে আগে একটা পাওয়ার ছিল, আর আমরা এই যে রুট এটাকে আবার পাওয়ার হিসেবে নিয়ে গেলাম, তাহলে দুইটা পাওয়ার হয়ে গেল, আর পাওয়ারে পাওয়ারে আমরা জানি কি হয়? গুণ হয়, আমরা গুণ করে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করতে পারি? আমাদের এটাকে যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে গিয়া 10/5, সরি 3 দুগুণে 6, তাহলে 10/6, ঠিক আছে? এরপর এই যে 8 আছে, তাই না? এই 8 রেও কিন্তু আমরা চাইলে ছোট্ট একটা সংখ্যায় ভাগ করতে পারি, কিভাবে? 2:3 তে আমরা ভাগ করতে পারি, আর এখানে আমাদের আছে 10/6, তাই না? তাহলে আমরা কি করব? তাহলে এবার আমরা এখানে কাটাকাটি করে দিতে পারি, কাটাকাটি করলে হবে 2 দিয়ে 10 তে ভাগ করলে হবে 5, তার মানে টোটাল অঙ্কটা আসলো 2/5, 2/5 মানে কত? 2/5 মানে হচ্ছে 32, তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 32। কোথায় আছে? ক নাম্বার, তাহলে ক নাম্বার কিন্তু হবে উত্তর, ঠিক আছে? তো আমরা খুব সহজেই কিন্তু করে ফেললাম, দেখে সংখ্যাগুলো জটিল লাগতে পারে, বাট হিসাবটা কিন্তু খুবই সহজ। যদি আমরা পরীক্ষার সময় ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি, মাত্র 10 সেকেন্ডে কিন্তু এরকম একটা অঙ্ক করে ফেলা যায়। আচ্ছা, এর পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে 1 হতে বড় 1000 এর মধ্যে
কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমাদের কি করতে হবে, যে কিছু সংখ্যা নিতে হবে যেটা 1 থেকে বড় কিন্তু 1000-এর মধ্যে হতে হবে। তার মানে 1 থেকে 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এইগুলো শর্ত হচ্ছে 16 দ্বারা বিভাজ্য নয়, মানে 16 দ্বারা ভাগ করা যাবে এই সংখ্যাগুলো আমাদের নেওয়া যাবে না, 30 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 30 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আমাদের নিতে হবে, কিন্তু আবার 16 দ্বারা বিভাজ্য কিন্তু হতে পারবে না। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি আছে, তাই না? 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বার করব? আমাদের 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে, আমরা যদি একটা একটা করে লিখি তাহলে 30 দুগুণে 60 আছে, 90 আছে, 120 আছে, 150 আছে, 180 আছে, 210 আছে, 240 আছে, এইভাবে কিন্তু আমরা পেতেই থাকবো, তাই না? 1000 পর্যন্ত আমরা অনেক সংখ্যা পেয়ে যাব। বাট আমরা পরীক্ষার হলে প্রশ্ন থেকে এতগুলো সংখ্যা লিখবো, এটা আসলে মনে হচ্ছে না, যে একটু কেমন যেন এভাবে লেখা ভালো লাগতেছে না, তাই না? তো আমরা কি করবো, আমরা একটা সহজ পদ্ধতি দেখার চেষ্টা করব। আমরা করব কি, আমাদের যে 30 আছে এই 30 দিয়ে 1000-এ ভাগ করে দেবো। তাহলে 1000-এ ভাগ করলে কত হবে? আমরা এখানে পাবো হচ্ছে গিয়ে প্রথমে 100 ভাগ করলে 3 30-এ 90, এখানে কত আসছে 10, আবার 100 পেলাম, তাহলে আবার যদি 100 ভাগ করি তাহলে 3 30-এ 90, তাই না? তাহলে এখানে আবার 10, এরপর দশমিক চলে আসে, তার মানে 33 পাবো, তারপর 0.33 পেতে থাকবো আমরা। তাহলে 33টা পূর্ণ সংখ্যা আমরা পাবো, তারপরে আর কিছু পাবো না। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা ভাগ করতে পারি এরকম সংখ্যা পাবো আমরা 33টা, টোটাল কয়টা? 33টা। তাহলে এই প্রশ্নটা যদি এমন থাকতো যে 1 থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 30 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলে দিতাম যে উত্তর হবে ক নাম্বারটা, যে 33। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে একটা এক্সট্রা কথা বলে দিচ্ছে। এক্সট্রা কথাটা কি? সেটা হচ্ছে 16 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 16 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমাদের দেখতে হবে যে 30 দ্বারা যে আমরা ভাগ করলাম, 30 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আছে এরা কেউ কোনোটাকে আছে কিনা যে যেটা 16 দ্বারা ভাগ করা যায়, তাহলে ওটা কিন্তু আমরা নিতে পারবো না। যেমন এই যে 240, এটা কিন্তু 16 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা কিন্তু আমরা নিতে পারবো না, তাহলে কিন্তু আমাদের 33টা হবে না, আরো কমে যাবে, তাই না? এখন আমরা কিভাবে বুঝবো যে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে? সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের সবগুলো লিখে তারপর বুঝতে হবে যে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা। কিন্তু আমরা তো এটা করতে চাচ্ছি না, আমরা তো এর বিপক্ষে। আমরা কি করব, আমরা একটু সংক্ষেপে করার চেষ্টা করব। আমরা করব কি, এই 16 আর 30-এর লসাগু নির্ণয় করব। প্রশ্ন হতে পারে যে কেন আমরা লসাগু নির্ণয় করব? এর কারণ হচ্ছে যে লসাগু যেটা হবে ওই সংখ্যাটা আমাদের 16 এবং 30 দুইটা দ্বারাই ভাগ করা যায়, তাহলে ওই রকম সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দেব। তাহলে লসাগু যদি করি তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 8, এখানে আমরা পাবো হচ্ছে 15। এবার তাহলে গুণ করে দিই, তাহলে 15 দুগুণে 30, 30 গুণন 8, তাহলে 30 গুণন 8 কত হবে? 3 8 24, 240। তাহলে 240 কিন্তু লসাগু। আর আমরা আগেই বলেছিলাম যে 240 তো 16 দ্বারা বিভাজ্য, এটা আমরা নিতে পারবো না। এখন প্রশ্ন রাখতে পারে যে লসাগু করে লাভ কি? আমরা তো সেই একটাই পাচ্ছি, বড়গুলা কিভাবে পাবো? বড়গুলা কিভাবে পাবো? এরপর এই লসাগুকে আমরা 2 দিয়ে গুণ করে দিব। 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 24 দুগুণে 48, তার মানে 480। 480ও কিন্তু তার মানে 16 দ্বারা বিভাজ্য এবং 30 দ্বারাও বিভাজ্য, তাহলে ওইটা আমরা নিতে পারবো না। তারপর 2 দিয়ে গুণ করার পর 3 দ্বারা গুণ করে দিব, মানে লসাগুকে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দিলে যা পাবো সবগুলোই হচ্ছে এরকম। তাহলে যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 3 24-এ কত? 3 24 হচ্ছে 72, অর্থাৎ 720। এইটাকেও কিন্তু আমরা নিতে পারবো না। তারপর আমরা 4 দিয়ে গুণ করে দেব। হ্যাঁ, 4 দিয়ে গুণ করে দিলে 4 24-এ কত? 4 24 হচ্ছে 96, তাহলে এই যে 960 এইটাকে আমরা নিতে পারবো না। এরপর 5 দিয়ে গুণ করলে 1000 পার হয়ে যাবে, সো ওইটাকে আমরা দেখতে যাব না। তাহলে কয়টা সংখ্যা পাচ্ছি আমরা যেগুলো হচ্ছে গিয়ে 16 দ্বারাও বিভাজ্য? সেটা হচ্ছে গিয়ে 240, 480, 720, 960, 4টা সংখ্যা। তাহলে আমাদের 30 দ্বারা বিভাজ্য টোটাল সংখ্যা ছিল হচ্ছে 33টা। এর থেকে আমাদের বাদ দিতে হবে 16 দ্বারা বিভাজ্য সংখ্যা, যেগুলো সংখ্যা হচ্ছে 4টি। সুতরাং আমাদের 16 দ্বারা বিভাজ্য নয় এবং 30 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা পাওয়ার কথা হচ্ছে 29টি। তাহলে আমাদের উত্তর হবে 29। এখন কথা হচ্ছে 29টা অপশনে দেয়া নাই, সুতরাং এর উত্তর কিন্তু এখানে নেই। ঠিক আছে, তাহলে এর উত্তরটি ভুল আছে। উত্তর কত হবে? উত্তর হবে 29। আচ্ছা, তারপর একটা পরিমিতি দেখতে পাচ্ছি। একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। আমরা যদি একটা সিলিন্ডার আঁকার চেষ্টা করি, ধরে নিলাম এই হচ্ছে গিয়ে আমাদের একটা সিলিন্ডার, এর হচ্ছে বৃত্তীয় তল হচ্ছে এই যে একটা, এই একটা, দুইটা বৃত্তীয় তল আছে। এই বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে গিয়া 2 সেন্টিমিটার, অর্থাৎ এখানে r সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এর উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতা আছে এটা হচ্ছে গিয়া h সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এইরকম আছে। এখন বলা হয়েছে যে ইহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত, অর্থাৎ যতগুলো তল আছে সবগুলো ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তল আছে কয়টা? এই একটা বৃত্তীয় তল, এই একটা বৃত্তীয় তল, আর পুরো একটা কিন্তু আছে বক্রতল, তাই না? এই ঘোরানো যেই অংশটা আছে। তাহলে আমরা যদি সবগুলোর ক্ষেত্রফল বের করি তাহলে এই যে বৃত্তীয় তল এর ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার,
এই যে আরেকটা বৃত্তীয় তল, এর ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এই যে বক্রতল, এর ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। এখন আমরা যদি সবগুলো যোগ করে দিই তাহলে কিন্তু হয়ে যায়, কি পাবো আমরা পাবো হচ্ছে গিয়া পাই এর স্কয়ার আর পাই এর স্কয়ার, অর্থাৎ 2 পাই আর স্কয়ার। আর আমরা কি পাইছি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এখান থেকে আমরা 2 পাই আর কমন নিলে আমরা পাবো আর প্লাস এইচ। আমরা সিলিন্ডারের বক্রতল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা এইভাবে মুখস্থ করেছি, ঠিক আছে। সো আমরা সেই মুখস্থ সূত্র কিন্তু এটা বসাই দিতে পারি। এবার আমরা কি করবো, আমরা মান বসাই দিই। 2 পাই থাকলো, আর এর মান বলে দেওয়া হয়েছে হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার, এখানে আর এর মান 2 যোগ উচ্চতা হচ্ছে গিয়ে 6, তাহলে 2 দুগুণে 4 পাই গুণন 6, 2 আর 6 হচ্ছে 8, তাহলে 4 8 32 পাই। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 32 পাই বর্গ সেন্টিমিটার। কোথায় আছে, খ নাম্বার। তাহলে খ নাম্বার কিন্তু এর উত্তর। এর পরবর্তীতে আমাদের আরো সহজ একটি অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি এবং 62 ডিগ্রি, অর্থাৎ একটা ত্রিভুজের দুইটা কোণের মান কিন্তু দেয়া আছে। হ্যাঁ, তাহলে ত্রিভুজটি কোন ধরনের, তাহলে ত্রিভুজটি কোন ধরনের বোঝার জন্য আমাদের করতে হবে কি, আরেকটা যে কোণ আছে ওর মানও বের করতে হবে। তাহলে কি করব, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কোণ আছে হচ্ছে 28 যোগ 62, তাহলে এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আরেকটা কোণ কত, তিনটা কোণের মান হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে দুইটা যদি 90 ডিগ্রি হয় অন্যটাও কিন্তু 90 ডিগ্রি হবে। এখন একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি বলবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের উত্তর স্থূলকোণী সূক্ষ্মকোণী কিন্তু হবে না, হবে কি সমকোণী। এখন দেখি সমকোণী যে দুই জায়গায় আছে, এই এক কত সমকোণী, ঘতে আবার আছে সমদ্বিবাহু সমকোণী। এখন আমরা কিভাবে বুঝবো যে শুধু সমকোণী হবে নাকি সমদ্বিবাহু সমকোণী হবে। সমদ্বিবাহু মানে কি, সমদ্বিবাহু হচ্ছে এমন একটা ত্রিভুজ যার দুইটা বাহু সমান, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, অতিভুজ তো সবার থেকে বড়ই থাকবে। সো এই দুইটা সমান হতে হবে। এখন এই দুইটা সমান হওয়ার শর্ত কি, এই দুইটা শুধুমাত্র এক জায়গায় সমান হতে পারে যদি এই সূক্ষ্মকোণ দুইটার মান 45 ডিগ্রি 45 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু আমাদের যে সূক্ষ্মকোণ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 28 ডিগ্রি আর একটা হচ্ছে 62 ডিগ্রি, তাহলে কি সমদ্বিবাহু হবে না, সমদ্বিবাহু কিন্তু হবে না। তাহলে কি হবে, উত্তর হবে শুধু সমকোণী, ঠিক আছে। এরপরে যেটা আছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমাদের একটা বর্গক্ষেত্র চিন্তা করতে হবে, সেই বর্গক্ষেত্রের বাহুগুলো হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে নিলাম, ধরে নিলাম এই হচ্ছে গিয়ে আমাদের একটা বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা বাহু হচ্ছে গিয়ে 4 সেন্টিমিটার। এরপর হচ্ছে এর একটা বৃত্ত নিতে হবে, সেটা হচ্ছে পরিলিখিত। আচ্ছা, পরিলিখিত মানে আমরা এমন একটি বৃত্ত আঁকবো যেটা হচ্ছে গিয়া এর এই চারটা কোণ, যে চারটা কোণ আছে এই চারটা কোণ দিয়ে যাবে, অর্থাৎ বাইরে এই বৃত্তটা হবে কিন্তু এর বাইরে। বৃত্তটা সুন্দর হলো না, বাট বুঝে নিলেই হবে আসলে। আচ্ছা, সো এই যে বৃত্ত আমাদের এবার বলছে যে এই বৃত্তের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি হচ্ছে পাই আর স্কয়ার, তার মানে আমাদের ব্যাসার্ধ দরকার হবে। আমরা এখন ব্যাসার্ধ কিভাবে পাবো, এটা ব্যাসার্ধ তো কোনোভাবেই আমরা পাচ্ছি না, যেন করতে হবে কি, আমাদের এই চতুর্ভুজ আছে এর কর্ণ বের করতে হবে। এর কর্ণই কিন্তু এর ব্যাস পেয়ে যাবো তাহলে বৃত্তের, তাই না। তাহলে এর কর্ণ যদি আমরা বের করি, তাহলে আমাদের যেহেতু বর্গক্ষেত্রের কর্ণ আমরা কিভাবে বের করবো, বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি হচ্ছে √2a, তাই না। এ মানে কি, বাহু, তাহলে √2 আর হচ্ছে বাহুর মান হচ্ছে 4, তাই না। তাহলে আমরা বলতে পারি 4√2, এটা হচ্ছে গিয়া তাহলে এই কর্ণ, তাহলে 4√2। তাহলে কর্ণটা কি, আমাদের বৃত্তের ক্ষেত্রে হচ্ছে গিয়া ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে এটার অর্ধেক। তাহলে 4√2 অর্ধেক কত, 4√2 অর্ধেক হচ্ছে গিয়া 2√2। তাহলে আমরা ব্যাস কত পাচ্ছি, সরি ব্যাসার্ধ কত পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি 2√2। এবার কিন্তু আমরা চাইলে ক্ষেত্রফল নির্ণয় করে দিতে পারি কিভাবে, এখানে আমরা মান বসাই দিই পাই আর স্কয়ার, আর মানে কি 2√2 স্কয়ার। তাহলে পাই 2 এর উপর স্কয়ার করলে হবে 4, √2 এর উপর স্কয়ার করলে হবে 2, তার মানে 4 দুগুণে 8, তাহলে 8 পাই। তাহলে আমাদের এই যে এই পরিলিখিত বৃত্ত এর ক্ষেত্রফল হবে 8 পাই বর্গ সেন্টিমিটার। সো এই অঙ্কর ক্ষেত্রে দেখা যায় কি, আমরা অনেকে কিন্তু ভুল করে ফেলি। আমরা অনেকে চিন্তা করি কি, যে এই যে চতুর্ভুজ আছে অর্থাৎ বর্গক্ষেত্র আছে এর ভিতরে হবে চতুর্ভুজটা, অর্থাৎ অন্তর্লিখিত চতুর্ভুজের কথা আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমরা কি করি, মান ধরে নিই হচ্ছে গিয়া এই যে চতুর্ভুজের যে বাহু এটাকে আমরা ব্যাসার্ধ ধরে নিই। তাহলে এটাকে যদি ব্যাসার্ধ ধরে নিই তাহলে হবে হচ্ছে গিয়া 4, তাহলে সরি ব্যাস হবে 4, তাহলে ব্যাসার্ধ হবে 2, তখন আমরা পাই আর স্কয়ার এইভাবে আমরা 4 পাই কিন্তু বলে দেই। এটা অনেকেই দেখা গেছে যে এইভাবে একটু না বুঝতে পারার কারণে 4 পাই বর্গ সেন্টিমিটার উত্তর
সঠিক মনে করছে, কিন্তু আসলে উত্তর হবে কি 8 পাই বর্গ সেন্টিমিটার। আমাদের খেয়াল করতে হবে যে আসলে এই বৃত্তের কথা বলছে, এর সঠিক তথ্যটা আসলে কি আছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিন্যাস সমাবেশ থেকে একটা অঙ্ক আসছে। তাহলে এখানে আছে কণিক একটি শব্দ, CONIC শব্দটির অক্ষরগুলো দিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। তার মানে আমাদের দেখতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে এই যেগুলোকে আমরা কতভাবে সাজাইতে পারি। তাহলে এখানে সংখ্যা আছে 5টা, আমাদের এর সমাধান আমরা কিভাবে করব, আমাদের সমাধান হচ্ছে গিয়ে যতগুলো সংখ্যা আছে সেটাকে আমরা ফ্যাক্টোরিয়াল করে দেবো। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ, ভাগ কি ভাগ হচ্ছে দেখবো যে কোনো সংখ্যা ডবল আছে কিনা বা 3 গুণ আছে কিনা, মানে একাধিকবার আছে কিনা। তাহলে এখানে সি আছে আমরা দেখতে পাচ্ছি 2 বার, তাহলে আমাদের ওই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আবার ভাগ করে দিতে হবে। ঠিক আছে, যদি আরো কোনো সংখ্যা থাকতো ডবল তাহলে সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিতাম। যদি মনে করলাম n 2 বার আছে তাহলে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম। ঠিক আছে, সো এখানে আমরা কত পাবো, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 4 3 2 1, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 1, তাহলে এইটা আর এটা কাটা, তাহলে কত থাকে 3 4 12 5 12 60, তাহলে এর উত্তর হবে কিন্তু 60। ঠিক আছে, তো অনেকে করে কি যে এই সি 2 বার আছে এটাকে যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে এটা করে না, তারা দ্রুত করতে যায়, এটা না করার কারণে উত্তর চলে আসে 120, তাহলে উত্তর হবে কিন্তু 60। এরপরে যে অঙ্কটা আছে একটা সেট আমরা দেখতে পাচ্ছি, যদি a সমান x such that x হলো 5 7 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে x আমরা পাবো, অর্থাৎ এই সেটের মধ্যে যে উপাদানগুলো পাবো এটা 5 এবং 7 দুইটা দ্বারাই বিভাজ্য। এবং আরো একটা তথ্য দিয়ে দিছে যে x হইতে হবে 150 এর থেকে ছোট। তাহলে তথ্য হচ্ছে গিয়া তিনটা, এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য এবং 150 থেকে ছোট। তাহলে এমন সংখ্যাগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে। সো আমরা যদি সৃজনশীলের মতো অঙ্কটা করি তাহলে আমরা যেটা করতাম যে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যেগুলো আছে 150 থেকে ছোট সেগুলো নির্ণয় করতাম, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা যেগুলো আছে ওগুলো নির্ণয় করতাম, তারপর দুইটাকে ইন্টারসেকশন করতাম, তারপর আমরা দেখতাম যে কোনগুলো হচ্ছে কমন আছে। বাট আমরা ওইটা করব না, কারণ আমাদের সময় যেহেতু পরীক্ষার হলে খুবই কম থাকবে, আমরা একটা শর্টকাট অ্যাপ্লাই করব। সেটা কি, আমরা দেখব যে একই সাথে 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কি আছে। তাহলে একই সাথে 5 এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা কিভাবে বের করব, আমরা লসাগু করে বের করব। তাহলে লসাগু কি করব, 5 এবং 7 এর লসাগু কত হবে, 5 7 এর লসাগু হবে 5 7 35। তার মানে 35 সংখ্যাটা আছে যে 5 দ্বারাও বিভাজ্য 7 দ্বারাও বিভাজ্য, তাই না? আচ্ছা, তাহলে এরপর আমরা কি করব, তাহলে অন্যান্য সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব, ওই যে আমরা একটু আগে বলেছিলাম যে কি করতে হবে, এই লসাগুকে গুণ করে দিতে হবে। প্রথমে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করলে হবে 70, তারপর 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে কত 3 35 105, তারপর 4 দিয়ে গুণ করে দিতে হবে, 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 35 কত হয় 140, যদি 5 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে এই 150 সারে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এই চারটা সংখ্যা কিন্তু আমরা পাবো যেটা 5 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য এবং 150 থেকেও ছোট। কি কি আছে, 35 70 105 এবং 140। তাহলে এই সেট যদি আমরা চিন্তা করি তাহলে আমরা পাইছি 35 70 105 140। তাহলে এর উপাদান সংখ্যা কত, এর উপাদান সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, এখন বলা হয়েছে যে তবে PA এর সদস্য কত। PA মানে কি, PA মানে হচ্ছে পাওয়ার সেট। তাহলে আমরা জানি যে কোন সেটের সদস্য সংখ্যা যদি 4 হয় তাহলে আমরা পাওয়ার সেট কিভাবে বের করব, আমাদের সূত্র আছে 2 পাওয়ার n, তাই না? তাহলে এর সদস্য পাওয়ার সেট কত হবে 2 পাওয়ার 4, তার মানে 2 এর উপর যদি আমরা 4 বসাই তাহলে 16। তাহলে এই PA এর সদস্য সংখ্যা কত হবে, PA এর সদস্য সংখ্যা হবে 16টি, অর্থাৎ উত্তর হবে ঘ নাম্বার। আচ্ছা, আমরা দেখতে দেখতে সর্বশেষ অঙ্কতে চলে আসছি। থলেতে 5টি নীল 10টি সাদা এবং 20টি কালো বল আছে, অর্থাৎ 3 রকমের বল আছে, নীল 5টা সাদা 10টা এবং কালো 20টা। ঠিক আছে, এটা থলেতে রাখার পরে বলা হচ্ছে দৈব চয়নের মাধ্যমে, দৈব চয়ন মানে না দেখে একটা বল তুলতে হবে। হ্যাঁ, একটি বল তুললে মোট সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমরা না দেখে একটা বল তুলবো, দেখতে পাবো যে সেটা সাদা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমরা কিভাবে বের করব, সাদা না হওয়ার সম্ভাবনা চাইছে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, সাদা হওয়ার সম্ভাবনা বের করি, তারপর ওইটা আমরা মোট সম্ভাবনা থেকে বাদ দিয়ে দিই। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত, আমরা টোটাল আগে দেখি যে সর্বমোট বল আছে কটা। সর্বমোট বল আছে হচ্ছে 5টা নীল 10টা সাদা এবং 20টি কালো। তাহলে 20 আর 10 30 আর 5 35, সর্বমোট বল আছে হচ্ছে 35টা। তাহলে সাদা বল আছে কয়টা, সাদা বল আছে হচ্ছে 10টা। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত, সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 10 ভাগ 35, মানে আমাদের অনুকূল সংখ্যা ভাগ সর্বমোট সংখ্যা। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 2 ভাগ 7। এবার আমরা কি করব, আমাদের 1 থেকে বাদ দিয়ে দেব। তাহলে 1 থেকে যদি আমরা 2/7 আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো, আমরা লসাগু করলে পাবো 7 বিয়োগ 2/7, তাহলে কত হয় 5/7। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে আমাদের 5/7, অর্থাৎ খ নাম্বারটা।
আমরা এটাকে যদি এইভাবে না করে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি যে আমরা সাদা বের করে শুধু শুধু বিয়োগ করতে গেলাম কেন, আমরা এইভাবে করবো না, আমরা একটু আরো অন্যভাবে করব। সেক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা সাদা ছাড়া যে অন্য বলগুলো আছে, হ্যাঁ, ওইগুলো তোলার সম্ভাবনা কত আমরা ওইটা বের করে দিই। আচ্ছা, তাহলে সাদা ছাড়া অন্য বল কয়টা আছে? অন্য বল আছে হচ্ছে 5টা নীল আর হচ্ছে 20টা কালো, তার মানে 25টা। তাহলে এবার এই 25টা তোলার যে সম্ভাবনা থাকবে ওটাই তো সাদা না তোলার সম্ভাবনা, কারণ এর মধ্যে তো সাদা নেই। তাহলে এর সম্ভাবনা কত হবে? এর সম্ভাবনা হবে 25 ভাগ হচ্ছে 35, অর্থাৎ 5/7। তাহলে 5/7 কিন্তু উত্তর। আমরা যে কোনো ভাবে চিন্তা করলেই, যে কোনো ভাবে করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের 45তম BCS প্রিলিমিনারি পরীক্ষার আসা অঙ্কগুলো। খুব সহজে এবং বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে এই রকমের অন্য কোনো অঙ্ক ভবিষ্যতে যদি কোথাও আসে বা আমাদের চোখে পড়ে সেটা যেন আমরা খুব দ্রুত করে ফেলতে পারি। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। পিটুইটারি একাডেমি থেকে আমি নাজমুল রহমান ছিলাম আপনাদের সাথে।